আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11.4 স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করতেছিলাম। এখানে আমরা 16 পর্যন্ত করেছি। আমরা আজকে দেখব 17, 18, 19, 20। আমরা এই 4টা অঙ্কের সমাধান করব। এখানে 17 নম্বরে 2টা অঙ্ক দেওয়া আছে। উদ্দীপকের মতো করে সৃজনশীলের আকারে 2টা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে যে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা একটা বিন্দু দিয়ে যায় এবং তা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করে। তো এখানে ab রেখার সমীকরণ চাইছে, ab এবং ac রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, আর ত্রিভুজ abc এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে a বিন্দু দেওয়া আছে, তো ab রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের যেহেতু a বিন্দু দেওয়া আছে সেহেতু b বিন্দু জানা লাগবে, কিন্তু এখানে b বিন্দু নাই। আবার এখানে AC রেখার সমীকরণটা আমরা খুব ইজিলি পেতে পারি, কারণ এখানে A বিন্দুটা দেওয়া আছে, এখানে C বিন্দুটা দেওয়া আছে। তাহলে আমাদের দরকারটা হচ্ছে শুধু B বিন্দু। আর যদি আমরা তিনটা বিন্দুই পাই তাহলে আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এই B বিন্দুটাকে বের করতে হবে, এটাই হচ্ছে কাজ। প্রথমত এই যে ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, ঢাল এবং একটি বিন্দুগামী রেখার সমীকরণ এটা কেমন হয়? আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা প্রয়োগ করব। 17 নম্বর, তাই না? 17। এখানে প্রথমে যদি আমরা ক নম্বর অঙ্কটার সমাধান করি, সেটা হচ্ছে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে যে ঢাল m সমান, এখানে ঢাল m সমান দেওয়া আছে 3, আর একটি রেখা দেওয়া আছে, একটি বিন্দু দেওয়া আছে। রেখাটি ঢাল এত এবং রেখাটি কত বিন্দুগামী? এখানে দেওয়া আছে a সমান -1 6 বিন্দুগামী। রেখাটি এত বিন্দুগামী। আর আমরা একটা ঢাল এবং বিন্দুগামী রেখার সমীকরণ জানি, তাহলে আমরা এটা লিখবো যে অতএব রেখাটির সমীকরণ কি হবে? আমরা যদি সূত্রটা প্রথমে লিখে নেই, তাহলে সূত্রটা হচ্ছে তোমার y minus y1 equal to m into x minus x1। আমরা এই সূত্রের ভিতরে মানগুলো বসাবো। তো এখানে y সমান দেওয়া আছে, y ঠিকই থাকবে, মাইনাস y1। এই y1 এর মান কোনটা হবে আলামিন? y1 এর মানটা কত হবে এখানে? y1 এর মান হচ্ছে 6। থ্যাংক ইউ ভেরি মাচ। 6 সমান, এখানে m হচ্ছে 3 আর x হচ্ছে x থাকবে মাইনাস x1টা, যেহেতু এখানে -1 তো মাইনাস তো আগেই আছে, আর এই -1 দিলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে আমরা 1 বসাবো। এরপরে কাজটা হচ্ছে আমাদের y minus 6 সমান, আমরা 3 দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে 3x প্লাস 3কে এরকম। তো আমরা yটাকে শুধু এই পাশে রাখি, যদি এটা ওই পাশে যায়, y সমান 3x প্লাস 3, 6 এই পাশে এসে -6, বা y সমান 3x প্লাস 9, 3 এবং 6 9 হয়। তো এটাই হচ্ছে রেখাটার সমীকরণ। তো বলছে যে এই রেখাটা আমরা এক নং সমীকরণ দেই, এই রেখাটাই x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা লিখে নিই যে রেখাটি x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আমি এখানে লাবণীকে প্রশ্ন করব যে যেহেতু x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমার কি কাজ করতে হবে? এখানে যেহেতু রেখাটি x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, সুতরাং এখানে b বিন্দুর স্থানাঙ্ক আছে, আমরা লিখে দেই যে b বিন্দুর অতএব b বিন্দুর স্থানাঙ্ক হবে, b বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য আমার কি কাজ করতে হবে এখানে, এটা হচ্ছে প্রশ্ন।
x অক্ষের উপর y মান 0। গুড, ভেরি গুড। তাহলে আমাদের সেই কাজটাই করতে হবে। আমরা এই কাজটা যদি একটু রাফ করে দেই অন্য একটা জায়গায়, যে এখানে যদি আমরা 0 ধরে নেই, তাহলে অর্থাৎ আমরা মানটা হচ্ছে এরকম যে 3x + 9 = 0, বা 3x সমান -9, বা x সমান হবে -3 হবে। তার মানে x এর মানটা হবে -3, আর y এর মান অর্থাৎ কোটি যেটা, এটা হবে 0, কারণ x অক্ষের উপর y এর মান 0। এটাই হচ্ছে আমাদের b বিন্দুর স্থানাঙ্ক। তো তোমরা খেয়াল করবা এখানে a বিন্দু দেওয়া আছে, আমরা b বিন্দু বের করে নিচ্ছি। তাহলে দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ, এখানে ক নম্বর প্রশ্নে মূলত চাইছে ab এবং ac রেখার সমীকরণ। তাহলে আমরা ab এবং ac রেখার সমীকরণ নির্ণয় করে ফেলি। যে সুতরাং যেহেতু a বিন্দুর স্থানাঙ্ক পাইছি, b বিন্দুর স্থানাঙ্ক পাইছি, এটা লিখে নেই যে দেওয়া আছে কি দেওয়া আছে a, এটা তো আমরা লিখে নিয়েছি, তো এখানে তো লেখার প্রয়োজন নাই। এটা যেহেতু লিখে নিয়েছি, এটা লেখার প্রয়োজন নাই। আমরা লিখবো শুধু ab রেখার সমীকরণ। ab রেখার সমীকরণ, ab রেখার সমীকরণ। এখানে ab রেখার সমীকরণ হচ্ছে, আমরা যে সূত্র জানি, সূত্রটা যদি বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম। এটা হচ্ছে x - x1 বাই x1 - x2 সমান y - y1 বাই y1 - y2। কেউ যদি এইটার এই পাশে লেখে, এটার এই পাশে লেখে, কোনো সমস্যা নেই, কিন্তু একই অ্যান্সার আসবে। আমরা মানগুলা বসাই। এখানে x থাকবে -x1। x1টা আমরা কাকে ধরে নিব? x1 হচ্ছে এখানে a বিন্দুর যে মানটা, a বিন্দু যে দেওয়া আছে এখানে, এটা হচ্ছে x1, এটা y1, আর যে b বিন্দুর মানটা এটা হচ্ছে x2, এটা y2। তো আমরা x1 তাহলে কে, সেটা হচ্ছে -1। তো -1টা এখানে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, বাই x1 হচ্ছে কত? -1, x1 হচ্ছে -1, আর x2 হচ্ছে -3। তাহলে এখানে -3টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ এখানে যেহেতু একটা মাইনাস আছেই, এই মাইনাসের সাথে গুণ হয়ে একটা প্লাস হয়ে যাবে। ইকুয়াল টু y y1, y1 হচ্ছে 6, আর y1 তো 6 y2 হচ্ছে 0। আমরা ক্যালকুলেশন করব এখানে x + 1 বাই এখানে হচ্ছে 2, অর্থাৎ 3 থেকে 1 গেলে 2 থাকে, আর এই পাশে হচ্ছে যে y - 6, নিচে হচ্ছে 6। তো আমরা যদি আগাড়ি গুণন করে দেই, তাহলে আমরা পাচ্ছি 2y দেখা যায় 2y - 12 ইকুয়াল টু, আমরা এটা গুণন করলে হচ্ছে 6x + 6, বা এখানে যদি লিখি আমরা, তাহলে এখানে 2y ইকুয়াল টু, আমরা 12টাকে ওই পাশে নিয়ে নিব। এখানে 6x + 6 আছে, 6x + 6, আর 12 যদি ওই পাশে যায় তাহলে এখানে +12, কারণ এখানে আছে -12, ওই পাশে যায় +12, বা 2y ইকুয়াল টু 6x + 18, বা আমরা এখানে y যদি ওই পাশে নেই, 2 ওই পাশে নিলে y ইকুয়াল টু 6x + 18। হয়তো আমার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা যদি ছোট করে নিতে পারো কোনো সমস্যা নেই। 2, বা y ইকুয়াল টু তোমার এখানে 6x + 18, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে 3x + 9, আর এখানে 2, তো 2 কাটা, তাহলে থাকতেছে y ইকুয়াল টু 3x + 9। ইহাই
রেখাটির সমীকরণ, ইহাই রেখাটির সমীকরণ, এই রেখাটির সমীকরণ। তো দেখো এবি রেখার সমীকরণ বের করতে বলছে, আমরা এবি রেখার সমীকরণ বের করছি। আবার বলছে এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে যেহেতু এবি রেখার সমীকরণ হয়ে গেছে, এরপর এসি রেখার সমীকরণ। তো এসি রেখার সমীকরণ হচ্ছে আমরা লিখবো এখানে এই বিন্দু তো আমরা আগেই পাইছি, তো লিখে নেই যে এ সমান, এর বিন্দুটা হচ্ছে -1,6 এবং সি বিন্দু দেওয়া আছে কত, সি বিন্দু দেওয়া আছে 2 0। অতএব এসি রেখার সমীকরণ। তো আমি আর এবার সূত্রটা লিখতেছি না, সূত্রটা না লিখে সরাসরি মান বসাবো সূত্র অনুযায়ী। যেমন আমাদের সূত্র অনুযায়ী কিভাবে হবে, x - x1, আর x1 এখানে কি হবে, x1 হচ্ছে এই যে -1, তাহলে এটা হয়ে যাবে +1, যেহেতু এখানে -1 আছে। x1 - x2, তো x1 হচ্ছে -1 আর x2 হচ্ছে এখানে 2, তাহলে -2 সমান y1, এখানে y1 হচ্ছে সরি y - y1 হচ্ছে 6 আর y1 হচ্ছে 6 y2 হচ্ছে 0, বা x + 1 নিচে হচ্ছে -3 সমান y - 6 নিচে হচ্ছে 6। আমরা যদি উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করি বা 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের এখানে 3টা কেটে যাবে, x + 1 নিচে কত থাকবে, এখানে শুধু -1 থাকবে, আর এখানে থাকবে y - 6 আর এখানে থাকবে 2, অর্থাৎ এখানে যদি 3 দেই, তাহলে 3 আর 6 কেটে দিলে এখানে 2 থাকে। আমরা যদি এই কাজটাই এখানে করে নিতাম, যেখানে 2 আর 6 আসছে, তাহলে হয়তো এখানে একটু কম আসতো, কম কাজ করা লাগবে। বা আর যদি গুণন করি আমরা, তাহলে এখানে পাচ্ছি আমরা -y +6 সমান 2 দ্বারা এটাকে গুণন করলে 2x + 2, বা -y = 2x + 2, 6 ওই পাশে গিয়ে -6, বা -y সমান 2x - 4, অর্থাৎ 6 থেকে 2 গেলে 4। আমরা উভয় পক্ষকে এই মাইনাস সরানোর জন্য -1 দ্বারা যদি গুণন করি, তাহলে y এখানে -2x হবে +4 হবে। ইহাই হচ্ছে নির্ণয় রেখার, ইহাই নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ, বা ইহাই রেখাটির সমীকরণ লিখব, ইহাই রেখাটির সমীকরণ। অর্থাৎ আমরা যদি সূত্রগুলো জানা থাকে, বেসিক ধারণাটা যদি জানা থাকে, তাহলে যে অঙ্ক দেখ সেই অঙ্করই সমাধান করা পসিবল। আমার মনে হয় বিষয়টা জটিল না। এরপর আমরা খ নম্বরের অঙ্কটার সমাধান করব। খ নম্বরের অঙ্কটা আমরা স্থানাঙ্ক জ্যামিতি যে করে আসছি, খ নম্বরের অঙ্কটা এখানে বলছে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু আছে, এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানতে হয়। তো ওইখানে তো উদ্দীপকে A এবং C বিন্দুর দেওয়া আছে, A এবং C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর আমরা B বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি। তাহলে আমরা যেহেতু 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা এটা করে আসছি সম্ভবত 11.2 এ ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পড়ে আসছি। তো আমি তারপরে আবার সূত্রটা একটু লিখে দিব। রূপম, একটু তোমাকে বলতে হবে যে এক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ½ x1 x2 x3 by
y1 y x1 x2 x3 x1 মানে x1 টাকে আবার কপি করে আবার নিতে হবে y1 y2 থ্যাংক ইউ y3 ভেরি মাচ y1 আমরা এই সূত্রটাই প্রয়োগ করব তো আমি অঙ্কটা মুছে দিচ্ছি এটা অঙ্কটা মুছে দিচ্ছি আমরা খ নাম্বারের প্রবলেমটা সলভ করব আমরা যদি খ নাম্বার প্রবলেমটা সলভ করতে যাই তো এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে a সমান দেওয়া আছে -1 c সমান দেওয়া আছে b সমান তো আমরা a পেয়েছি আচ্ছা এটা আমরা লিখলাম c লিখে আগে c হচ্ছে 2 0 আর b এর মানটা আমরা ক নম্বরে যে সমাধান করছি সেখান থেকে পাইছি তো আমরা এটা লিখব যে ক হতে পাই ক হতে কি পাই b এর মানটা যে আমরা পাইছি সেটা অর্থাৎ b এর মান আমরা বের করছিলাম -3 0 আমরা b এর মান এটা বের করছিলাম এটা নির্ণয় করছিলাম তো এখানে আর এই কাজ করার দরকার নেই আমরা শুধু ক্ষেত্রফল নির্ণয় করব অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি একটু সূত্রটা একটু মনে করে দিতে চাই হয়তো ভুলে যেতে পারো তারপর আমি আবার একটু রিপিট করতেছি যে সূত্রটা কি রকম হবে অর্থাৎ একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম এটা একটা ত্রিভুজ সেই ত্রিভুজের এখানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক এখানে ধরে নিলাম যে আমরা পাইছি কত -1 না এটা তো আমরা সূত্র লিখতেছি x1 x2 আর এটা বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 সরি আমি মিস্টেক করেছি এখানে x1 y1 এটা হচ্ছে x2 y2 সি বিন্দুটা হচ্ছে যে x3 y3 তো এটার ক্ষেত্রফল কি হবে এটার ক্ষেত্রফল হচ্ছে যে এ বি সি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে হাফ আমরা এখানে মডুলাস ব্যবহার করতে হবে হাফ আমরা এখান থেকে x1 নিব এখান থেকে নিব x2 এখান থেকে নিব x3 এবং এই x1টাকে পুনরায় আবার রিপিট করতে হবে x1 এরকম অনুরূপভাবে y1 y2 y3 y4 সরি y এই 1টাকে আমরা এখানে রিপিট করব আবার মডুলাস দিব তো এখানে খেয়াল করতে হবে এটা যেরকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই রকম এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে তো চতুর্ভুজ হলো স্বভাবত চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু সেখানে আমাদের চারটা বিন্দু দেওয়া থাকবে তাহলে সেইখানে আমরা যেরকম যে তিনটা বিন্দু নেওয়ার পরেই প্রথম বিন্দুটা আমরা কপি করছি ঠিক অনুরূপভাবে চতুর্ভুজের ক্ষেত্রেও একই কাজ করব এইভাবে চারটা বিন্দু পর্যন্ত নিব x1 x2 x3 x4 নেওয়ার পরে আবার x1টাকে আমরা পুনরায় কপি করব এরকম y1 y2 y3 y4 পরে আবার y1টাকে কপি করব এরপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হাফ এখানে গুণনটা হবে এরকম যে এটার সাথে এটা আবার এটার সাথে এটা আবার এটার সাথে এটা করার পর তারপরে মাইনাস হবে মাইনাস এটার সাথে এটার সাথে এটার সাথে এটা এইরকম আমাদের গুণনটা করতে হয় আমরা এখানে যে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল সেইভাবে যদি আমি একটু করি ক্ষেত্রফল সমান সমান হাফ মডুলাস এখানে x1 আমরা ব্যবহার করব -1 x2 ব্যবহার করব আমরা কিন্তু এই যে b এর মানটাকে x2 ব্যবহার করব a b c এই ধারাবাহিকভাবে করব তো -3 এটা x1 x2
টা হচ্ছে 2 এবং পুনরায় আবার x1 টা কপি হবে, x1 টা হচ্ছে -1। একইভাবে y1, তো y1 টা হচ্ছে 6, y2 হচ্ছে কত 0 এবং y3 হচ্ছে 0 এবং আবার x1 y1 টাকে কপি করতে হবে এরকম। তো আমরা পরের লাইনটা যদি করি হাফ, এখানে কাজটা হচ্ছে এই যে এখানে খেয়াল করো x1 এর সাথে y2 অর্থাৎ এটার সাথে এটা, তো 0 এর সাথে এটা গুণন করলে 0ই হবে, এটার সাথে এটা গুণন করলে 0 হবে, প্লাস এটার সাথে এটা গুণন করলে 6 দুগুণে 12 মাইনাস, এরপরে আমাদের এটার সাথে এটা গুণন করতে হবে। একটা জিনিস খেয়াল করো 3 6 18, কিন্তু এখানে সামনে মাইনাস আসতেছে, 18 সামনে মাইনাস তো আমাদের এখানে একটা আগেই আছে, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 18। অনুরূপভাবে এটার সাথে এটা যদি করি আমরা -0, এটার সাথে আমরা এটা করলে -0। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সূত্রটা এটা মুছে দিব। হাফ, এখানে আমরা পাচ্ছি যে 18 আর 12 হচ্ছে 30 এবং এটা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 15। ত্রিভুজের ক্ষেত্রফল একক না বর্গ একক? বর্গ একক, বর্গ একক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় অঙ্কটা খুব একটা জটিল না। এরপর আমি একটু বইটা দেখে নিচ্ছি। তো আমরা এরপর 18 নম্বর অঙ্কটা সমাধান করব। 18 নম্বর অঙ্কটা হচ্ছে যে এখানে বলা আছে যে দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে। বলছে যে রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, চিত্র একে ব্যাখ্যা করতে হবে। চিত্র একে ব্যাখ্যা করতে হবে। কেন সমীকরণ দুটি সমাধান নাই? কেন ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটির সমাধান নাই। তো আমরা যেহেতু আমাদের চিত্র আঁকতে হবে, তো চিত্র আঁকার জন্য আমাদের যে কাজ করতে হয় এটা আমরা ওই যে আগে অঙ্কগুলোতে করে আসছি যে প্রত্যেকটা রেখা x এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আবার দুইটা রেখার জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। তো আমরা শুরু করি। এটা হচ্ছে 18 নম্বর। যেমন এখানে y সমান সমান দেওয়া আছে y মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ দেই। আর একটা হচ্ছে 3y সমান 6x প্লাস 10, 3y সমান 6x প্লাস 10। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণ। তো আমরা যদি এটা চিত্র আঁকতে যাই, তো চিত্র আঁকতে গেলে আমার কি কাজ করতে হয়, অর্থাৎ x অক্ষের স্থান মানে চিত্র আঁকতে গেলে আমার দুইটা বিন্দু লাগবে। আপাতত দুইটা বিন্দু জানা থাকলে আমরা চিত্রটা আঁকতে পারবো। সেটা কি করে? আমরা ধরে নেই যে 1 নং রেখাটি 1 নং ধরি 1 নং রেখাটি x ও y অক্ষকে x অক্ষ এবং y অক্ষকে আমার a ও b বিন্দুতে ছেদ করে, ছেদ করে। তাহলে যদি ছেদ করে, আমরা অঙ্কটা একটু ছোট করি, রাফটা অন্য জায়গায় করব। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখি এ বিন্দুর, সুতরাং এ বিন্দুর
স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুটা কোন অক্ষরের উপর আছে? এই বিন্দুটা এখানে কোন অক্ষরের উপর আছে? এই বিন্দুটা x অক্ষের উপর আছে। যে x অক্ষকে এই বিন্দুতে y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, যেহেতু এই বিন্দুটা x অক্ষের উপরে, তাহলে এখানে কার মান 0 ধরে নিতে হবে? আমাদের y এর মানটা, অর্থাৎ কোটিটা 0 ধরে নিতে হবে। তাহলে আমরা এই কাজটা এই এক নং সমীকরণ থেকে এটা একটু রাফ করতে পারি এরকম করে, যে y ইকুয়াল টু 2x যদি এই পাশে আসে তাহলে প্লাস 2x আর মাইনাস 4। তো এখানে আমরা কার মান y এর মান 0 ধরব, তাহলে হচ্ছে 2x মাইনাস 4 ইকুয়াল টু 0 বা 2x সমান 4 বা x সমান 2। তার মানে যখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব সেই ক্ষেত্রে এই বিন্দুটা হবে 0, এখানে x এর মান অর্থাৎ বুঝটা হচ্ছে 2 আর y তো আমরা জানি যে 0, কারণ এটা x অক্ষের উপর। অনুরূপভাবে b বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা b সমান পাবো এখানে b বিন্দুটা অবশ্যই x অক্ষের উপর, সরি y অক্ষের উপরে, তাহলে আমাদের এই মানটা এখানে x এর মানটা 0 ধরে নিতে হবে। x এর মানটা 0 ধরে যদি করি তাহলে y ইকুয়াল টু 2 ইন্টু 0 প্লাস 0 মাইনাস 4, তার মানে আমরা পাচ্ছি y ইকুয়াল টু 2 আর 0 গুণ করলে তো 0ই, তার মানে মাইনাস 4 পাচ্ছি y এর মান। তাহলে x এর মানটা কত এখানে বল না, আমরা x এর মানটা কত লিখবো? 0। থ্যাংক ইউ ভেরি মাচ। y এর মানটা হচ্ছে 0, সরি x এর মানটা 0 আর y এর মান হচ্ছে মাইনাস 4। এই হচ্ছে আমাদের a ও b বিন্দুর স্থানাঙ্ক। তো সুতরাং আমরা এই সমীকরণ থেকে যেরকম a ও b বিন্দুর স্থানাঙ্ক পাইছি, তাহলে এই দুটো বিন্দু আমরা গ্রাফে স্থাপন করতে পারবো, তাহলে আমরা আমাদের ab রেখার সমীকরণ পেয়ে যাব। অনুরূপভাবে আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণটাকেও ই করে নিব, এরকম স্থানাঙ্ক বের করে নিব। আবার মনে করি 2 নং রেখাটি, 2 নং রেখাটি x এবং y অক্ষকে, x অক্ষ এবং y অক্ষকে একটা যেহেতু a ও b বিন্দু ধরছি, তাহলে এটা c ও d বিন্দুতে ছেদ করে, যদি তাই হয় তাহলে c বিন্দুর স্থানাঙ্ক এখানে c বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? c বিন্দুটা আছে x অক্ষের উপর। তাহলে c বিন্দুটা যদি x অক্ষের উপর থাকে, তো আমরা এটাও রাফ করে মানটা বের করে নেই। অর্থাৎ এখানে x অক্ষের উপর কার মান 0 হয়? আমরা জানি y এর মান 0 হয়। তাইলে এখানে y এর মান যদি আমরা 0 বসাই, তাহলে 3 আর 0 গুণন করলে 0ই হয়ে যায়। তার মানে আমরা সমীকরণটা এরকম পাবো যে 6x + 10 = 0। তাইলে 6x সমান হচ্ছে -10, তাহলে x সমান পাচ্ছি আমরা -10/6। এটাকে কাটাকাটি করলে এখানে 5 আসে, এখানে 3 আসে, 2 দ্বারা যদি আমরা কেটে নিই, তাহলে আমরা x এর মান পাইলাম, আমরা -5/3। আর y এর মানটা কত? যেহেতু x অক্ষের উপর, তাহলে y এর মান 0। অনুরূপভাবে d বিন্দুর স্থানাঙ্ক, এখানে x এর মান হচ্ছে 0, কারণ এটা হচ্ছে y অক্ষের উপরে। আমরা x এর মানটা যদি এখানে 0 ধরে নেই, নিলে উপরের রাফটা করে দেব। 0 ধরে নিলে তাহলে 3y সমান এখানে 10 পাচ্ছি, কিন্তু অর্থাৎ এই মানটা 0 হয়ে যাবে, কারণ x এর মান 0 বসায় 6 এর সাথে গুণন করলে 0, সেটা তার লেখার দরকার নেই এখানে। তাহলে y = 10/3, তার মানে y এর মান পাচ্ছি আমরা 10/3। তো আমরা c এবং d বিন্দুর স্থানাঙ্ক কইলাম। এখানে বলছে আমাদের অঙ্কটা চাইছে যে প্রথমে বলে দিছে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না। এই যে রেখাদ্বয় যে পরস্পরকে ছেদ করে না,
এটা আমরা কেমনে বের করতে পারি? রেখা দুটো যে পরস্পর ছেদ করে, আচ্ছা আগে আমরা রেখা দুইটার চিত্র অঙ্কন করি, তারপরে এটা দেখাচ্ছি যে রেখা দ্বয় কেন পরস্পরকে ছেদ করে না। আমরা যদি চিত্র আঁকতে যাই, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো আমাদের প্রথমে আমরা এবি রেখাটা অঙ্কন করি। এবি রেখাটা অঙ্কন করার জন্য এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান 2, ওয়াই এর মান 0। তার মানে এক্স এর মান 2, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2, 0, আমরা এটা লিখে নিলাম। আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -4। তো ওয়াই মানটা এক্স এর মানটা হচ্ছে 0 আর ওয়াই মানটা হচ্ছে -4। তাহলে আমরা -4 থাকলে আমরা নিচের দিকে যাব না উপরের দিকে যাব? আদি নিচের দিকে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নিচের দিকে 4 ঘর যাব, 1, 2, 3, 4। আমি কিন্তু অনুমান করে এঁকে নিচ্ছি, তোমরা গ্রাফে করবা। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা মানটা হচ্ছে 0, -4। তাহলে আমরা এ বিন্দু এবং বি বিন্দু যদি যোগ করি তাহলে রেখাটা হচ্ছে এইরকম। এইটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ। অনুরূপভাবে আমরা সি এবং ডি বিন্দুকে যদি আঁকতে যাই, তাহলে এখানে সি বিন্দুতে এই যে এক্স এর মানটা কত হবে, এখানে খেয়াল করো, এক্স এর মানটা মাইনাস আছে, তার মানে অবশ্যই ঋণাত্মক দিকে হবে। এখানে আমাদের 5 কে 3 দ্বারা ভাগ করতে হবে। 5 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো তোমার 1 পয়েন্ট সামথিং কিছু একটা, তাই তো হবে। 5 এর যদি আমরা 3 দ্বারা ভাগ করি 1 পয়েন্ট সামথিং হবে, মানে 2 হবে না। তাইলে আমরা ঋণাত্মক দিকে কয় ঘর যাব? 2 ঘর না, 2 ঘর যাব না। এখানে 1, 2 ঘর, এই পর্যন্ত 2 ঘর না যায়, আমরা 2 ঘরের আগেই থাকবে এই পর্যন্ত। এটা হচ্ছে আমার সি বিন্দু, স্থানাঙ্কটা হচ্ছে -5/3, 0। এটা তো ডি বিন্দুর স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর, তো এক্স এর মান 0। তো ওয়াই মানটা তাহলে এখানে আলামিন বলো তো কত হতে পারে আনুমানিক? এটা তো 10 এর যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 পয়েন্ট সামথিং কিছু একটা। তাহলে 3 পয়েন্ট সামথিং মানে 3 এর উপরে কিছু। তাহলে এটা 1 ঘর, এটা 2 ঘর, এটা 3 ঘর, 4 ঘর কিন্তু হবে না, সামথিং কিছু এটা এইখানে হবে বিন্দুটা, তাই না? এখানে যদি বিন্দুটা হয় তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, আমরা মানটা পাচ্ছি 0, 10/3। তাহলে আমরা এই বিন্দুটা সংযোগ করি, যদি আমরা সংযোগ করি, মানে এটা হবে, অর্থাৎ রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। তোমরা যখন গ্রাফে অঙ্কন করবা রেখা দুইটা সমান্তরাল হবে। এই কারণেই এখানে বলছে যে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করবে না? কারণ সমান্তরাল। এখন তো আমরা এটা এই যুক্তি লিখতে পারবো না যে রেখাদ্বয় ছেদ করতেছে না। এখানে যে সমান্তরাল, আমরা সেটা কেমনে বুঝবো যে সমান্তরাল? যে চিত্র দেখতেছি যে সমান্তরাল, আমরা কিন্তু এই কথাটা বলতে পারবো না, কারণ এখানে একটা যুক্তি দিতে হবে। তাহলে আমরা কি যুক্তি দিব? আমরা দুইটা রেখার ঢাল বের করব। আমরা যদি এই দুইটা রেখার ঢাল নির্ণয় করি তাহলে দেখি 1 নং সরল রেখার ঢাল। আচ্ছা, 1 নং সরল রেখা হতে পাই, যে আবার লিখি যে 1 নং হতে পারি, 1 নং হতে পাই কি পাই? 1 নং রেখাটা আমরা লিখি y - 2x + 4 = 0। আমরা এটাকে ওই যে y অক্ষের ছেদ করে এরূপ রেখার একটা সমীকরণ আছে না, যে y সমান mx + c, এই আকারে লিখব। এই সমীকরণটাকে এই আকার বানাবো। তো আমাদের এই আকার বানাতে গেলে তাহলে ওয়াইটাকে এই পাশে রাখতে হবে। y = 2x ওই পাশে গেলে তাইলে +2x হয়ে যাচ্ছে, +2x। আর এখানে হচ্ছে -4। যদি এটা হয় তাহলে
এই সরলরেখার ঢাল কত পাচ্ছি আমরা? এই সরলরেখার ঢাল পাচ্ছি আমরা এখানে। এই সরলরেখার ঢাল কত? সরলরেখার ঢাল হচ্ছে m। তাহলে অনুরূপভাবে রেখাটির ঢাল হবে ঢাল m1 কত হবে? আমরা কি করে বলতে পারবো? এই রেখা দেখে রেখার ঢাল কত হবে? এই রেখার ঢাল হবে 2। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ এখানে 2 যেটা আছে এটাই হচ্ছে এই সরলরেখার ঢাল। তাহলে অনুরূপভাবে আমরা 2 নং হতে পাই। আমি একটু এইখানে পরিষ্কার করে নিচ্ছি। আমরা উপরের দিকে একটু করে নিচ্ছি, কিংবা আমরা এই লেখাটাকে এ ও বি বিন্দুতে সেট করে নিচে লিখে দিই। এ ও বি বিন্দুতে সেট করে, তাহলে আমরা এই লেখাটুকুকে পরিষ্কার করতে পারি। যদি এটা হয় তাহলে আমরা একটু খেয়াল করব যে এখানে 2 নং হতে পাই। একই রকম এখান থেকে যেরকম ঢাল নির্ণয় করছি ওই রকম 2 নং সমীকরণ থেকেও আমরা রেখাটির ঢাল নির্ণয় করব। তো 2 নং হতে পাই, 2 নং হতে পাই, 2 নং হতে পাই। কি পাই? এখানে 3y সমান 6x প্লাস 10। তাহলে ওই যে আমরা y এককে সেট করে না, ওই আকারে যদি লিখতে চাই তাহলে শুধু এই পাশে y থাকবে আর 3টা ওই পাশে যায় ভাগ হবে। 3টা যদি ওই পাশে যায় ভাগ হয় তাহলে 6x প্লাস 10/3 বা y সমান সমান এই 3টা এটাকেও ভাগ বোঝাবে এটাকেও ভাগ বোঝাবে, অর্থাৎ 6x/3 প্লাস 10/3। এটা আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি যে y equal to 2x plus 10/3। তো এটা হচ্ছে এখান থেকে অতএব রেখাটির ঢাল। আমি যদি এই প্রশ্নটা রেখাটির ঢাল m2 কত হবে এটা স্বর্ণার কাছে জানতে চাবো যে এই রেখাটার ঢাল কত হবে। এই রেখাটার ঢাল হবে 2। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই রেখাটার ঢাল 2। এবার খেয়াল করো, 1 নং রেখার ঢালও আমরা 2 পাইছি, 2 নং রেখার ঢালও 2 পাইছি। সুতরাং আমরা বলতে পারবো যেহেতু m1 equal to m2, সুতরাং রেখাদ্বয় সমান্তরাল। যেহেতু এত সুতরাং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। অতএব রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না। যেহেতু এই কথাটা আমার মনে হয় যে লেখার প্রয়োজন পড়ে না, যেহেতু রেখাদ্বয় সমান্তরাল আর সমান্তরাল দুইটা সমান্তরাল রেখা কি কখনো পরস্পরকে ছেদ করে, সুতরাং এই কথাটা না লিখলেও হয়। এটাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আর এখানে তোমরা আরেকটা, অর্থাৎ একই জায়গায় একই ডাকে কিন্তু আসলে তোমাদের অঙ্ক করতে বলছে 3টা। তোমরা যদি একটু খেয়াল করো দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে এটা দেখাইতে বলছে যে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না, এটা একটা অঙ্ক। দ্বিতীয় নম্বর বলছে যে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো, তো চিত্র আঁকতে হলো, এটা একটা পার্ট অঙ্কের। এরপর 3 নম্বর বলছে যে কেন রেখা দুটি সমাধান নাই। তো এই দুটো রেখার সমাধান নাই, এটা দুটো রেখার সমাধান কখন হয়, কিভাবে আমরা বুঝবো যে দুইটা রেখার সমাধান আছে। দুইটা রেখার আমরা গ্রাফ থেকে কিভাবে বুঝবো যে এই দুইটা রেখার সমাধান এইটা। অর্থাৎ আমরা যখন গ্রাফে দুইটা রেখা অঙ্কন করব, সেই দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাই হচ্ছে ওই দুইটা রেখার সমাধান। এখানে এই যে দুইটা রেখা গ্রাফের ভিতর অঙ্কন করলে যে ছেদবিন্দুটা পাবো সেই ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের রেখা দুইটার সমাধান। কিন্তু এখানে কি আমরা কোনো ছেদবিন্দু পাবো?
পাবো না। তো যেহেতু রেখা দুইটার ছেদবিন্দু নাই, সুতরাং এর কোনো সমাধানও নাই। আমরা এই ব্যাখ্যাটাই এখানে লিখে দিব যে যেহেতু রেখা দুইটা পরস্পর সমান্তরাল, সুতরাং ইহার কোনো সমাধান নাই। এটা গেল আমাদের 18 নম্বর অঙ্ক। আমরা এরপর 19 নম্বর অঙ্কটা সমাধান করব। আমরা 18 নম্বর করেছি, এবার 19 এবং 20 নম্বর অঙ্ক করব। দেখো এখানে 19 নম্বর অঙ্কটা বলছে যে এখানে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার মানে 3টা সরল রেখা দেওয়া আছে। 3টা সরল রেখা আমরা যদি গ্রাফে অঙ্কন করি, 3টা সরল রেখা যদি আমরা গ্রাফে অঙ্কন করি, তাহলে এটা একটা ত্রিভুজ হবে। 3টা সরল রেখা গ্রাফে অঙ্কন করলে এটা ত্রিভুজ হবে। আর ত্রিভুজ হলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং ত্রিভুজটি আঁকো এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কিভাবে করতে পারি? আমরা 19 নম্বর অঙ্কটা করব। এখানে 3টা রেখা আছে। তো 3টা রেখা, এটা তো আমাদের চিত্র আঁকতে বলছে। চিত্র ত্রিভুজটি আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা চাইলে এটাকে আমরা এর আগে যেভাবে করলাম, প্রত্যেকটা সমীকরণ থেকে স্থানাঙ্ক নির্ণয় করে করতে পারি। যে একটা সমীকরণ যে 2টা বিন্দু দিয়ে যাব, এই 2টা বিন্দু বের করে আমরা করতে পারি। সেটা করলে আমাদের অঙ্কটা বড় হবে। আরেকটা ভাবে অঙ্কটা ছোট করা যায়। যেমন আমরা যদি যেমন এটা হচ্ছে গ্রাফ, তাই না? এই গ্রাফের ভিতরে আমরা 3টা রেখা দিয়ে চিত্র আঁকবো। ধরো এইটা একটা রেখা গেল, এইটা একটা রেখা গেল, এইটা একটা রেখা। তাহলে এই যে ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, খেয়াল করো। তোমরা এখানে দেখো যে আমরা ধরি যে এটা এক নং রেখা, এটা 1 নং রেখা, আর এটা ধরলাম আমরা যে 2 নং রেখা, 2 নং রেখা, এটা ধরলাম আমরা 3 নং রেখা, এটা 3 নং রেখা। একটু খেয়াল করবা, 1 এবং 2 নং রেখার ছেদবিন্দু এ, আবার 1 এবং 3 নং রেখার ছেদবিন্দু বি, আবার 2 এবং 3 নং রেখার ছেদবিন্দু সি। তার মানে আমরা যদি শুধু ছেদবিন্দুগুলো বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমরা কিভাবে করতে পারি? 19 নাম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার y ইকুয়াল টু x প্লাস 5, y সমান x প্লাস 5, y সমান মাইনাস x প্লাস 5, এবং আরেকটা দেওয়া আছে y সমান 2। তো এটাকে আমরা এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। তো আমরা যদি 1 ও 2 থেকে খেয়াল করো, 1 নং ও 2 নং থেকে 1 নং এবং 2 নংকে যদি আমরা যোগ করি, 1 নং এবং 2 নংকে যদি যোগ করি এই সমীকরণটাকে, তাহলে দেখো x আর x কাটা যাবে। এখানে x এবং x কাটা যাবে। অর্থাৎ আমরা লিখি 1 নং প্লাস 2 নং। এটা হতে যদি এটা করি, তাহলে আমাদের কি হচ্ছে 2y পাচ্ছি। এটা যোগ করলে y আর y 2y ইকুয়াল টু x আর x কাটা যাবে, এখানে থাকবে 10, বা y ইকুয়াল টু 10/2। তার মানে y এর মানটা আমরা পাচ্ছি কত? 5। y এর মানটা আমরা 5 পাচ্ছি। তো এই y এর মানটা যদি আমরা 1 এবং 2 এর যে কোনো একটা সমীকরণে বসাই, y এর মানটা যদি 1 এবং 2 এর যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা x এর মান পাবো। তখন আমরা লিখি যে y এর মান আমরা একটু অ্যাটেনশন দেব। y এর মান 1 নং সমীকরণে বসাই,
এক নংয়ে বসাই, এক নংয়ে বসাই। যদি y এর মান এক নংয়ে বসাই তাহলে আমরা কত পাচ্ছি যে y ইকুয়াল টু সরি y এর মান তো এক নংয়ে বসাচ্ছি, অর্থাৎ 5 সমান সমান x প্লাস 5 বা x থাকবে এই পাশে। তাহলে আমরা এখানে x এর মান পাচ্ছি, অর্থাৎ x প্লাস 5 ইকুয়াল টু 5 বা x সমান সমান 5 মাইনাস 5 সমান সমান 0। তার মানে 1 এবং 2 এর ছেদবিন্দু 1 নং ও 2 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক 1 এবং 2 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, এটা আমরা a ধরে নিলাম। এটা হচ্ছে কত, x এর মানটা হচ্ছে 0, x এর মানটা 0 এবং y এর মানটা হচ্ছে 5, y এর মানটা 5। তো অনুরূপভাবে 1 এবং 3 এর স্থানাঙ্ক যদি আমরা বের করি, 1 এবং 3 এই দুইটা সমীকরণ যদি নেই তাহলে আমরা এখানে তো 1 এবং 3 এই দুইটা সমীকরণ যদি বিবেচনা করি, এখানে y এর মানটা তো আমাদের বের করাই আছে, y এর মান তো 2 দেওয়াই আছে। তার মানে এই y এর মানটা শুধু একটা সমীকরণে বসাই দেই তাহলে আমরা পেয়ে যাব। তো আমরা y এর মান আবার y এর মান 3 নংয়ে বসাই, সরি 1 নংয়ে বসাই, 3 নং হতে y এর মানটা লিখব। 3 নং হতে প্রাপ্ত y এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই। যদি 1 নংয়ে বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি y সমান সমান, অর্থাৎ x প্লাস 5 ইকুয়াল টু 2, কারণ y এর মানটা তো আমাদের 2 বসাইতে হবে, বা x সমান 2 মাইনাস 5 বা x সমান মাইনাস 3, তার মানে x এর মান পাইলাম আমরা 3 আর y এর মান পাইছি 2। এটা কোন সমীকরণ, 1 আর 3। তাহলে আমরা বলতে পারি 1 নং ও 3 নং এর ছেদবিন্দু স্থানাঙ্ক, 1 নং ও 2 নং এর ছেদবিন্দু স্থানাঙ্ক, 1 এবং 2 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, এখানে x এর মান পাচ্ছি মাইনাস, এটা আমরা b দেই, x এর মান পাচ্ছি আমরা -3 এবং y এর মান তো 2। অনুরূপভাবে এখানে 3 এবং 2 নং এ দেখো আমাদের 1 এবং 2 নিছি, 1 নং ও 2 নং নিছি, 1 এবং সরি আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে 1 এবং 3 নং, এখানে 3 নং ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিন্তু 2 এবং 3 নং এটা বাদ পড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আবার লিখব যে 3 নং হতে প্রাপ্ত y এর মান, 3 নং হতে প্রাপ্ত y এর মান 2 নং এ বসাই, 2 নং সমীকরণে বসাই, 2 নং এ 3 নং হতে y এর মান 3 নং হতে প্রাপ্ত y এর মান 2 নং এ প্রাপ্ত, তো 2 নং এ যদি বসাই, এখানে 2 নং সমীকরণটা হচ্ছে এরকম, আমরা -x লিখলাম, -x প্লাস 5 আর y এর মান 2 বসাইলাম, বা -x সমান 2 মাইনাস 5 বা x সমান -x সমান -3 বা x সমান 3। তাইলে এখানে সমীকরণ কোনটা ব্যবহার করছি, 3 এবং 2। তাহলে আমরা লিখি 2 এবং 3 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, 2 নং এবং 3 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক
কত হবে এখানে, এটা আমরা সি ব্যবহার করি। তো এক্স এর মানটা হচ্ছে 3 এবং ওয়াই এর মানটা হচ্ছে 2। তো আমরা যদি এই মানগুলো একটা গ্রাফে স্থাপন করি তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে, যেমন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর মানটা অবশ্যই এ বিন্দুর মান কত 0 5, অর্থাৎ এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে 5, 1 2 3 4 5, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু 0 5। আর ভি বিন্দু কত -3 2, -1 2 3, 1 2 3। এই ক্ষেত্রে আমরা বি বিন্দুর মানটা হচ্ছে -3 2। এরপর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইছি কত 3 2, অর্থাৎ 1 2 3, আর 2 হচ্ছে উপরের দিকে 1 2। এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ 3 2। তো আমরা চিত্র এইভাবে এঁকে নিতে পারি, মানে এইভাবে। এখানে আমাদের অঙ্ক করতে বলছে কি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে, ত্রিভুজের চিত্রটি আঁকো এবং ক্ষেত্রফল। আর কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমরা এর আগের অঙ্কে দেখাইছি। তো তোমরা এইভাবে আগের অঙ্কটা করে নিবা। আমরা চেষ্টা করব পরবর্তী অঙ্কগুলো পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।